দেন নাই? তাহলে কোনো ভিউয়ার্স দেখা যাচ্ছে না কেন? ও, তা কোনো কমেন্টও তো দেখা। আরে, ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সাউন্ড ক্লিয়ার কিনা? আর সবকিছু ওকে কিনা? আমরা আমরা যে বিষয়টা নিয়ে আজকে কথা বলবো সেটা হলো ত্রিভুজ রিলেটেড থিওরি। ওকে, এখানে কিছু ইম্পর্ট্যান্ট থিওরি আমরা শিখবো। থিওরির একটা পজিটিভ দিক হচ্ছে বিভিন্ন পরীক্ষায় মোটামুটি কমন প্রশ্ন আসে। আর নেগেটিভ দিক হচ্ছে কমন যদি না আসে থিওরিগুলো লেখা যাবে না। এটা হচ্ছে নেগেটিভ দিক। তো আমরা থিওরি শেখার আগে আমরা আমাদের যে বিষয়গুলো জানতে হবে, কিছু বেসিক আমাদের জানতে হবে, সেগুলো নিয়ে আমি জাস্ট শুরুতে একটু কথা বলছি। প্রথমে আমাদের জানতে হবে, দেখেন, বিপ্রতীপ কোণ কি? বিপ্রতীপ কোণ, একটা ক্রস থাকবে, ক্রসের দুই পাশের কোণ, এরা হচ্ছে বিপ্রতীপ কোণ। আর বিপ্রতীপ কোণ পরস্পর সমান। তাহলে যেখানে ক্রস থাকবে সেখানেই বিপ্রতীপ কোণ হবে। ধরেন এরকম একটা চিহ্ন আছে, আর এটা এটা হবে বিপ্রতীপ কোণ। ওকে, এটা একটু লিখে নেন। এরপর আমরা শিখব অনুরূপ কোণ, একান্তর কোণ। অনুরূপ কোণ কি জিনিস? দেখেন, দুইটা সমান্তরাল রেখা থাকবে, একটা ছেদক থাকবে, ছেদকের একই পাশের যে কোণ, এরা হবে অনুরূপ কোণ। একই পাশের, এরা হবে অনুরূপ কোণ। আর একান্তর কোণ কি? দুইটা সমান্তরাল রেখা থাকবে, ছেদকের বিপরীত পার্শ্বের যে কোণ, এরা হবে একান্তর কোণ।
তাহলে ছেদকের একই পাশের কোণ হবে অনুরূপ কোণ, আর বিপরীত পাশের যে কোণ এরা হবে একান্তর কোণ। ওকে। আচ্ছা, আরেকটা বিষয় হলো মধ্যমা। মধ্যমা কি জিনিস এটা আমাদের জানা দরকার। মধ্যমা, মধ্যমা হচ্ছে, ধরেন একটা ত্রিভুজের শীর্ষবিন্দু আর বিপরীত বাহুর মধ্যবিন্দুর যে সংযোগ রেখা, এটা হচ্ছে মধ্যমা, এটা হচ্ছে মধ্যবিন্দু। শীর্ষবিন্দু আর বিপরীত বাহুর মধ্যবিন্দুর যে সংযোগ রেখা এটাই হচ্ছে মধ্যমা। তাহলে কি, শীর্ষবিন্দু প্লাস বিপরীত বাহুর মধ্যবিন্দুর সংযোগ রেখা, এটাই হচ্ছে মধ্যমা। একটু লিখেন সবাই। ওকে। আচ্ছা, আমরা এবার শিখব ত্রিভুজের সর্বসমতার শর্ত। দুটি ত্রিভুজের সর্বসমতার শর্ত দেখেন। সর্বসমতার শর্ত হচ্ছে চারটি। এক নম্বর, এ এস এ, 3s, এ এস এ আশা, আশা কি, দুই কোণ এক বাহু। মানে হচ্ছে একটি ত্রিভুজের দুই কোণ এক বাহু অপর একটি ত্রিভুজের দুই কোণ এক বাহুর সমান হলে ত্রিভুজ দুটি সর্বসম। 3টা মানে হচ্ছে থ্রি সাইডস, তিন বাহু। একটি ত্রিভুজের তিন বাহু অপর একটি ত্রিভুজের তিন বাহুর সমান হলে ত্রিভুজ দুটি সর্বসম হবে। এস এস কি, শেষ, দুই বাহু অন্তর্ভুক্ত কোণ। আর এইচ এস, সমকোণ অতিভুজ এক বাহু। জ্যামিতির বিষয় তো একটু লিখে নেন, হ্যাঁ, তাহলে সুবিধা হবে। একটু লিখেন, তারপরে আমি বলছি, একটু দ্রুত লিখেন। আমার এখানে তো কমেন্ট গুলোই দেখা যাচ্ছে না রে। ওকে।
এটা নিয়ম হচ্ছে কি, একটা ত্রিভুজের দুই কোণ এক বাহু অপর একটি ত্রিভুজের দুই কোণ এক বাহুর সমান হলে ত্রিভুজ দুটি সর্বসম হবে। একটা ত্রিভুজের তিন বাহু অপর একটা ত্রিভুজের তিন বাহুর সমান হলে ত্রিভুজ দুটি সর্বসম হবে। একটা ত্রিভুজের দুই বাহু অন্তর্ভুক্ত কোণ অপর একটি ত্রিভুজের দুই বাহু অন্তর্ভুক্ত কোণের সমান হলে ত্রিভুজ দুটি সর্বসম হবে। 4 নাম্বারটা হচ্ছে আর এইচ এস, আর এ রাইট অ্যাঙ্গেলড, এইচ এ হাইপোটেনাস, এস এ সাইড, মানে একটা সমকোণী ত্রিভুজের অতিভুজ এক বাহু অপর একটা সমকোণী ত্রিভুজের অতিভুজ এক বাহুর সমান হলে ত্রিভুজ দুটি সর্বসম হবে। তার মানে এই 4টা কন্ডিশনের কোন একটা কন্ডিশন যদি ফিল আপ হয় তাহলে ত্রিভুজ দুটি সর্বসম হবে। ওকে, আমরা টেকনিক্যালি মনে রাখতে পারি এভাবে। দেখেন এএস এ আশা, আশা নামের একটা মেয়ে তিনটা ছেলেকে শেষ করে দিয়েছে, এটা রাইট হ্যান্ড সাইড মানে প্রমাণিত, ঠিক না? আশা নামের একটা মেয়ে তিনটা ছেলেকে শেষ করেছে, এটা রাইট হ্যান্ড সাইড মানে প্রমাণিত। আপনাদের সেটে কয়েকটা থিওরি আছে, আমরা ইম্পর্টেন্ট কিছু থিওরি শিখব। প্রথমে আমরা শিখব যে ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহুর উপর অঙ্কিত মধ্যমার দ্বিগুণ অপেক্ষা বৃহত্তর। এটা প্রশ্ন হচ্ছে এরকম, ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহুর উপর অঙ্কিত মধ্যমার দ্বিগুণ অপেক্ষা বৃহত্তর, এটা প্রশ্ন। আচ্ছা, তো আমরা দেখি আমরা একটা উপপাদ্য প্রমাণের ক্ষেত্রে কি কি লাগবে? সাধারণ নির্বাচন, বিশেষ নির্বাচন, অঙ্কন যদি থাকে, আর একটা লাগবে প্রমাণ। ওকে, তো যেটা দেওয়া থাকে প্রশ্নে আপনারা জানেন এটা হচ্ছে সাধারণ নির্বাচন, অর্থাৎ চিত্রবিহীন যে বর্ণনা সেটা হচ্ছে সাধারণ নির্বাচন, আর চিত্রভিত্তিক যে বর্ণনা এটা হচ্ছে বিশেষ নির্বাচন। যেমন আমি এখন একটা চিত্রভিত্তিক বর্ণনা দিব, খেয়াল করেন। আমি প্রমাণ করার সময় কেউ লিখেন না প্লিজ, তাহলে আপনার বুঝতে কষ্ট হবে। আমি যখন বলছি আপনারা সবাই একটু মনোযোগ সহকারে শুনেন বা দেখেন, তারপর আমি যখন লিখতে বলবো তখন সবাই লিখবেন। ওকে, দেখেন বিশেষ নির্বাচন কি। আমি ধরে নিলাম এবিসি একটা ত্রিভুজ যার এডি হচ্ছে মধ্যমা। এবিসি একটা ত্রিভুজ যার এডি মধ্যমা, মধ্যমা নিশ্চয়ই মনে আছে, শীর্ষবিন্দু আর বিপরীত বাহুর মধ্যবিন্দুর যে সংযোগ রেখা ওটা হচ্ছে মধ্যমা। তাহলে কি বললাম, মনে করি এবিসি একটি ত্রিভুজ যার এডি মধ্যমা, প্রমাণ করতে হবে এবি প্লাস এসি গ্রেটার দেন 2AD, অর্থাৎ এই বাহু আর এই বাহু যদি যোগ করি সেটা 3 নম্বর বাহুর উপরে যে মধ্যমা তার দ্বিগুণের চেয়েও বড়, এটা আমাদের প্রমাণ করতে হবে। আমরা কিন্তু সবাই প্রিলিমিনারিতে করেছি, এই হেডলাইন হিসেবে করেছি আমরা, ঠিক না? এখন আমরা বিস্তারিত শিখব এটার প্রমাণটা। তো এখানে আমাদের একটা অঙ্কন করতে হবে। অঙ্কন কি? অঙ্কনটা এভাবে, দেখেন 2AD বলছে, তার মানে এডিটাকে ডাবলের কথা বলছে।
এই জন্য আমরা যেটা করব, এডিটাকে আমরা ডাবল করে দিই। আমি আবারও বলছি, যদি থিওরি গুলো আপনার পড়া না থাকে তাহলে পরীক্ষায় অ্যান্সার করা যাবে না বললেই চলে। এই জন্য এগুলো আমাদের টেকনিক্যালি একটু মনে রাখতে হবে। তো যেহেতু এডিকে ডাবল করতে বলছে, এই জন্য আমরা এডিকে ডাবল করে দিলাম। তাহলে কি বলবো, এডিকে আমরা ই পর্যন্ত বর্ধিত করি, যেন এডি আর ডি সমান হয়, তারপরে আমরা সি যোগ করি। ওকে, তাহলে এডিকে ই পর্যন্ত বর্ধিত করি, যেন এডি সমান ডিই হয়, সিই যোগ করি। ওকে, প্রমাণ। প্রমাণ কি, আমরা এই দুইটা ত্রিভুজের মধ্যে একটা কম্পেয়ার করব। এই দুইটা ত্রিভুজের মধ্যে লজিক্যালি কি কি সমান আছে আমরা এটা বলবো। ত্রিভুজ এবিডি ও ত্রিভুজ সিডিইএ লজিক্যালি কি কি সমান আছে দেখেন, বুঝে বুঝে করতে হবে। দেখেন, এই বাহু আর এই বাহু দেখতে সমান, কিন্তু আমি এখন সমান বলতে পারছি না, কারণ আমার কাছে কোনো লজিক নাই। তো সমান হলেই লেখা যাবে না, অবশ্যই আপনার লজিক থাকতে হবে, তারপরে বলা যাবে। তাহলে বলেন তো, কি কি সমান আছে এই দুইটা ত্রিভুজের ভিতরে? লজিক্যালি আমরা বলতেই পারি এই বাহু সমান এই বাহু, এটা অঙ্কন অনুযায়ী, ঠিক না? তাহলে আমরা বলতেই পারি এডি সমান ডিই অঙ্কন মতে। আর কি বলা যায়, যেহেতু এডি মধ্যমা, তার মানে ডি মধ্যবিন্দু, আর ডি যদি মধ্যবিন্দু হয় তাহলে এই অংশ সমান এই অংশ। আরেকটা বলা যায় কি, বিডি সমান সিডি, যেহেতু এডি মধ্যমা। আমরা সাইড নোট গুলো দিয়ে দিব, যদি না দেন তাহলে নাম্বারিং কিন্তু কম আসবে। তাহলে দেখেন, আমি যে দুটা লাইন লিখলাম লজিক্যাল। আর একটা কি বলা যায়, এই যেখানে ক্রস আছে, ক্রস মানে কি, বিপ্রতীপ কোণ পরস্পর সমান। তাহলে আমরা কি বলতে পারি, এডি বি কোণ সমান সিডি ই কোণ, বিপ্রতীপ কোণ। তাহলে বলেন তো, সর্বসমতার কোন কনসেপ্ট এখানে কাজে লেগেছে? দুই বাহু এক কোণ, শেষ, ঠিক না? তাহলে আমি বলতেই পারি, সুতরাং ত্রিভুজ এবিডি সর্বসম ত্রিভুজ সিডি, এটা হচ্ছে শেষ, সর্বসমতার শেষ কনসেপ্ট। এস এ এস মানে কি, দুই বাহু এক কোণ, অন্তর্ভুক্ত এক কোণ। এখন দেখেন, দুইটা ত্রিভুজ যদি সর্বসম হয়েই থাকে, দুইটা ত্রিভুজ যদি সর্বসম হয়েই থাকে, তাহলে বাকি থাকে এই ত্রিভুজ আর এই ত্রিভুজ, ঠিক না? এই দুইটা ত্রিভুজ বাকি থাকে। তাহলে আমরা কি বলতে পারি, সুতরাং এবি সমান সিই, এটা আমরা বলতে পারি, ঠিক না? আমি বলছি, দুইটা ত্রিভুজ যদি সর্বসম হয়েই থাকে, তাহলে একটা বাহু যেহেতু বাকি থাকে, ওই বাকি বাহু দুটো কি হবে, নিশ্চয়ই সমান হবে। তাহলে আমরা কি বলতে পারি, আচ্ছা এটুকু একটু লিখেন সবাই, তারপরে স্টেপ আমি চলে যাচ্ছি। সবাই একটু লিখেন প্লিজ।
শেষ। হুম হুম ওকে। তাহলে আমরা এখান থেকে কি বললাম, এবি সমান কি সিই। এখন এই ত্রিভুজটা নিয়ে আমরা একটু ভাবি তো, এই ত্রিভুজটা, এই ত্রিভুজ কি বলা যায়? এই ত্রিভুজে, ত্রিভুজ এ সি ই এ কি বলা যায়? এসি প্লাস সিই গ্রেটার দেন এই বলা যায় না? কেন? ত্রিভুজের যে কোনো দুই বাহুর যোগফল, ত্রিভুজের যে কোনো দুই বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর, ঠিক না? এটা আমরা জানি। তাহলে এসি প্লাস সি মানে কি? সি মানে এই যে আমরা প্রমাণ করেছি আগে, সি মানে কি এবি গ্রেটার দেন এই মানে কি এডি প্লাস ডিই। তাহলে এবি প্লাস এসি গ্রেটার দেন এডি প্লাস ডি মানে কি এডির সমান। তাহলে এবি প্লাস এসি গ্রেটার দেন 2AD, এটাই প্রমাণিত। একটু লিখেন।
আচ্ছা, এটাকে আমি আবার একটু বলছি। এই যে প্রমাণটা, যে কোনো দুই বাহু, একটু শুনেন আবার, যে কোনো দুই বাহু যোগ করলে 3 নম্বর বাহুর উপরে যে মধ্যমা তার দ্বিগুণের চেয়ে বড়, এই প্রমাণটা আমরা একটু আগে শিখে আসছি। আমি সেই জিনিসটাই লিখছি যে এবি প্লাস এসি গ্রেটার দেন 2AD। এই দেখেন, এই বাহু আর এই বাহু যোগ করলে 3 নম্বর বাহুর উপরে যে মধ্যমা তার দ্বিগুণের চেয়ে বড়। তার মানে যে কোনো দুই বাহু ধরলে 3 নম্বর বাহুর উপরে মধ্যমা নিয়ে কাজ করতে হবে। আমরা যদি ঠিক একইভাবে এই বাহু আর এই বাহু নেই, তাহলে আমরা এই মধ্যমা নিয়ে কাজ করব। তাহলে এই বাহু আর এই বাহু যদি যোগ করি, এই মধ্যমার দ্বিগুণের চেয়ে বড়, দেখেন আমি সেটা লিখছি। আবার এই বাহু আর এই বাহু যদি নিয়ে কাজ করি, তাহলে এই মধ্যমা নিয়ে কাজ করব। তাহলে এই বাহু আর এই বাহু যোগ করলে 3 নম্বর বাহুর যে মধ্যমা তার দ্বিগুণের চেয়ে বড়। এরপর আমরা জাস্ট যোগ করেছি। ওকে। হ্যাঁ মহিন ভাই। আচ্ছা, আমরা পরের প্রশ্নে চলে যাই। পরের প্রশ্নটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, সেটা হলো এটা ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দুর সংযোগ রেখা তৃতীয় বাহুর সমান্তরাল এবং অর্ধেক, এটা প্রমাণ করতে বলছে। দেখেন, এই প্রশ্নগুলো আপনাদের শীটে আছে। তো আপনারা যে শীট, যে ম্যাথ, যে থিওরি করেন না কেন, অবশ্যই আপনারা চেষ্টা করবেন যে প্রত্যেকটা লাইন বুঝে বুঝে করার। কারণ আন্দাজে করলে আপনার থিওরি গুলো মনে থাকবে না। তাহলে আমরা দেখি সবাই। এখন কেউ লিখেন না প্লিজ, আমি টাইম দিব তখন লিখবেন। একটা ত্রিভুজ যে কোনো দুই বাহুর মধ্যবিন্দুর সংযোগ রেখা, এটা বলছে। যে কোনো দুই বাহু না, এই যে এটা, এই যে মধ্যবিন্দুর সংযোগ রেখা কি, সেটা তৃতীয় বাহুর সমান্তরাল বলছে এবং দৈর্ঘ্যে অর্ধেক, প্রশ্ন এটা বলছে। তার মানে এবিসি একটা ত্রিভুজ, ডি আর ই যদি হয় মধ্যবিন্দুর সংযোগ রেখা, প্রমাণ করতে বলছে বিসি সমান্তরাল ডিই, এটা সমান্তরালের চিহ্ন, আর বিসি সমান ডিই সমান BC/2, এটা প্রমাণ করতে বলছে। এই বাহু আর এই বাহু হচ্ছে সমান্তরাল, আর এই বাহু হচ্ছে এই বাহুর অর্ধেক। ওকে। আচ্ছা, তো বিপরীত বাহুর সমান্তরাল কার কার আছে? সামান্তরিকের আছে, ঠিক না? সামান্তরিকের আছে, তারপরে আয়তক্ষেত্রের আছে, বর্গক্ষেত্রের আছে, ঠিক না?
তো আমরা এটাকে যদি একটা সামান্তরিক প্রমাণ করতে পারি, অর্থাৎ এই বাহু আর এই বাহু কি সমান্তরাল, আমরা যদি এদেরকে একটা সামান্তরিক বানাই, কিরকম? আমি আবারও বলছি, বিপরীত বাহু সমান্তরাল কার কার আছে? সামান্তরিকের আছে, আয়তক্ষেত্রের আছে, বর্গক্ষেত্রের আছে, রম্বসের আছে। তো আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, রম্বস সবাই সামান্তরিক নামে পরিচিত, সবারই একটা কমন নাম হচ্ছে ওরা সামান্তরিক। তাহলে আমাদের এখানে টার্গেট হচ্ছে এই ক্ষেত্রটাকে আমরা কোনোভাবে একটা সামান্তরিক প্রমাণ করতে পারি কিনা, এটা হচ্ছে আমাদের টার্গেট। তাহলে আমাদের এখানে একটা অঙ্কন করতে হবে। অঙ্কনটা কি? এবি এর সমান্তরাল করে আমরা ধরেন সিজি একটা রেখা টানি। কি করেছি? এবি এর সমান্তরাল করে সিজি রেখা টানি, ডি কে এফ পর্যন্ত বর্ধিত করি। এটা হচ্ছে আমাদের অঙ্কন। তাহলে অঙ্কনটা হচ্ছে বিডি সমান্তরাল সিজি রেখা টানি, ডিই কে এফ পর্যন্ত বর্ধিত করি। এটা হচ্ছে আমাদের অঙ্কন। এবার আমরা প্রমাণ দেখি। প্রমাণটা কি? কেউ লিখেন না, সবাই একটু খেয়াল করেন। আমরা এই দুইটা ত্রিভুজের মধ্যে একটা কম্পেয়ারে চলে যাব। দুইটা ত্রিভুজের কম্পেয়ার, এই দুইটা ত্রিভুজের মধ্যে কি কি সমান আছে এটা আমাদের বলতে হবে। লজিক্যালি কি কি সমান? ত্রিভুজ এডিই ও ত্রিভুজ সিইএফ এ, এই দুইটা ত্রিভুজে কি কি সমান? দেখেন, এই বাহু আর এই বাহু আমাদের চোখের আন্দাজে সমান দেখা যায়, কিন্তু সমান বলা যাবে না, কারণ এটা সমান বলার কোনো লজিক আমাদের কাছে নাই, ঠিক না? তাহলে এটা সমান বলা যাবে না। কিন্তু এটা আর এটা সমান কিনা? কেন সমান? কারণ ই হচ্ছে মধ্যবিন্দু। তাহলে আমরা এই অংশটাকে লজিক্যালি বলতে পারি এই সমান সিই। কেন? ই মধ্যবিন্দু, ঠিক না? আর কি কি সমান আছে? এটা আর এটা দেখতে সমান, আমরা বলবো একটু পরে সমান, কিন্তু এখন সমান বলার কোনো লজিক আমাদের হাতে নাই। তাহলে আর কি কি সমান আছে? দেখেন, এই কোণ আর এই কোণ সমান আছে, এই ডি কোণ সমান সিই এফ কোণ। কেন? বিপ্রতীপ কোণ, কারণ বিপ্রতীপ কোণ পরস্পর সমান। সর্বসম যদি প্রমাণ করতে চাই আমাদের আর একটা কন্ডিশন লাগবে। কি সেটা? আর একটা কন্ডিশন, এই কোণ আর এই কোণ সমান। কেন? কারণ এই রেখা আর এই রেখা হচ্ছে সমান্তরাল, এটা একটা ছেদক। আমরা জানি ছেদকের বিপরীত কোণ একান্তর কোণ, আর একান্তর কোণ পরস্পর সমান। মানে প্রত্যেকটা পয়েন্ট আপনাকে লজিক্যালি বলতে হবে। তাহলে আমরা বলতেই পারি ডিএই কোণ সমান ইসি এফ কোণ একান্তর কোণ। তাহলে এই দুটো ত্রিভুজ সর্বসম। ত্রিভুজ এডিই সর্বসম ত্রিভুজ সিইএফ। সর্বসমতার কোন ফর্মুলাটা? দুই কোণ এক বাহু, তার মানে আশা, ঠিক না? আশা না, টু অ্যাঙ্গেলস ওয়ান সাইড, দুই কোণ এক বাহু। তো দুইটা ত্রিভুজ যদি সর্বসম হয়েই থাকে, তাহলে এই বাহু সমান হবে এই বাহু, এই বাহু সমান হবে এই বাহু, কারণ সর্বসম হলেই তো বাহুগুলো সব সমান হবে, কোণও তো সব সমান হবে। আচ্ছা, তাহলে আমরা কি বলতে পারি? সুতরাং সর্বসম হওয়ার কারণে আমরা বলতেই পারি এডি সমান সিএফ, এবং
ডিই সমান ইএফ, এটা আমরা বলতে পারি। এইটুকু একটু দ্রুত লিখে নেন প্লিজ। ওকে, সাইড নোট দিতে হবে। হ্যাঁ, আশা লিখতে হবে, আশা। ওকে, আমার মনে হয় লেখা শেষ। এখন একটা বিষয় দেখেন প্লিজ, একটু বুঝে বুঝে শিখি আমরা। দেখেন, এখানে আমরা কি বলেছি? এডি সমান সিএফ, আর কি ডি সমান ইএফ। এডি সমান সিএফ। আচ্ছা, এই লাইনটা আমি একটু আবার লিখি, এডি সমান সিএফ। আমরা কিন্তু জানি এডি আর বিডি সমান। তাহলে এডি আর বিডি যদি সমান হয়, তাহলে বিডি সমানও কি সিএফ, যেহেতু এডি সমান বিডি। এবার সবাই একটু খেয়াল করেন, বিডি সমান সিএফ। আর শুরুতে আমি বলে আসছিলাম অঙ্কন যে বিডি আর সিএফ সমান্তরাল, মনে আছে? তো একটা চতুর্ভুজের দুই বাহু যদি সমান এবং সমান্তরাল হয়, এই বাহু সমান এবং সমান্তরাল বলছি, তাহলে বিপরীত বাহু দুইটা কি অবশ্যই সমান এবং সমান্তরাল হবে। তাহলে এই কথাটা একটু লিখে নেই। চতুর্ভুজের যে কোনো দুই বাহু চতুর্ভুজের বিপরীত বাহুদ্বয়, চতুর্ভুজের বিপরীত বাহুদ্বয় পরস্পর সমান ও সমান্তরাল হলে অন্য বাহুদ্বয় অবশ্যই সমান ও সমান্তরাল হবে। হ্যাঁ, আশা করি ক্লিয়ার। আমি আবারও বলছি, এই বাহু কি সমান্তরাল, তো শুরুতেই বলছি। আর কেবল আমরা প্রমাণ করলাম এই বাহু আর ওই বাহু হচ্ছে সমান। তাহলে দুই বাহু যদি সমান এবং সমান্তরাল হয়, অন্য যে দুই বাহু এরাও কি হবে? সমান ও সমান্তরাল হতে বাধ্য। তাহলে আমরা বলতেই পারি, সুতরাং
বিসি সমান ডিএফ এবং বিসি সমান্তরাল ডিএফ, ঠিক না? তাহলে দেখেন, বিসি ডিএফ এর সমান্তরাল যদি হয় তাহলে ডিইর সমান্তরাল হবে। বলছি এই বিসি বাহুটা যদি এই বাহুর সমান্তরাল হয় তাহলে এই আংশিক বাহুরও কি হবে? সমান্তরাল হবে। তাহলে আমরা বলতেই পারি বিসি সমান্তরাল ডিই। এটা আমাদের প্রথম অংশের প্রমাণ। ওকে, দ্বিতীয় অংশের প্রমাণটা করছি, একটু লিখে নেন সবাই প্লিজ। আমরা এবার দ্বিতীয় অংশের প্রমাণটা দেখি। কে? আচ্ছা, আমরা দ্বিতীয় অংশটা দেখি এবার। দ্বিতীয় অংশটা কি? বিসি আর ডিই ডিএফ এটা আমরা সমান, এই যে বলেছি, ঠিক না? বিসি সমান ডিএফ, তাহলে বিসি সমান ডিএফ মানে কি? ডিই প্লাস ইএফ, ঠিক না? তাহলে বিসি সমান ডিই প্লাস ইএফ মানে কি? ইএফ আর ডিই কি সমান? আমরা এই যে সর্বসম্মতার কনসেপ্ট থেকে প্রমাণ করেছিলাম, ডি সমান ইএফ। তাহলে বিসি সমান 2 ডিই। ওকে, তাহলে ডি সমান হবে BC/2, এটাই প্রমাণিত। লিখেন।
এই ত্রিভুজের খাড়া রেখা আঁকতে গিয়ে দেখলাম আমি কোনো বাহুর উপরই পড়লো না, সেটা বাহিরে পড়লো। তাহলে এই ত্রিভুজের উচ্চতা এটা হতে পারে, আর এটুকু হবে ভূমি। ওকে, এটার উচ্চতা এটা, আর উচ্চতা যার উপরে সেটা হবে ভূমি। তাহলে আমি আবারও বলছি, উচ্চতা একটা ত্রিভুজের ভিতরেও হতে পারে, একটা ত্রিভুজের বাইরেও হতে পারে। এটা একটু লিখে নেন প্লিজ, এই দুইটা চিত্র একটু লিখে নেন। ওকে, তা আমরা এখানে একটা অঙ্কন করব। বিশেষ নির্বাচন কি, জাস্ট চিত্র থেকে লিখবেন যে ত্রিভুজ এবিসি একটা ত্রিভুজ, ডি হচ্ছে বিসি এর সমান্তরাল একটা বাহু, প্রমাণ করতে হবে এটা। হ্যাঁ, আচ্ছা আমি তারপর লিখে দিই। বিশেষ নির্বাচন, মনে করি ত্রিভুজ এবিসি এর বিসি সমান্তরাল ডিই, প্রমাণ করতে হবে এডি বাই বিডি সমান এই বাই সিই, এটা প্রমাণ করতে হবে। দেখেন উপপাদ্যটা কিন্তু কঠিন, যদি আপনার কমন না পড়ে অ্যান্সার করা যাবে না, আর কমন পড়লে আপনি অ্যান্সার করতে পারবেন। তো এখন এই জন্যই তাহলে আমাদের প্রসিডিউরটা আগে থেকে আসলে না জানা থাকলে পারা যাবে না। ওকে, তাহলে আমরা যেটা করব, এখানে একটা অঙ্কন করব, অঙ্কন। অঙ্কনটা কি, এখন কেউ লিখেন না প্লিজ, একটু বোঝার চেষ্টা করেন। সবাই খেয়াল করেন, অঙ্কন আমরা করব, ডি বিন্দু থেকে একটা লম্ব অঙ্কন করব। এটা লম্ব, লম্ব মানে 90 ডিগ্রি। ই বিন্দু থেকে একটা লম্ব অঙ্কন করব। ওকে, আর বিই আর সিডি যোগ করি। ওকে, তাহলে অঙ্কনটা কি, নাম দিই এফ জি। অঙ্কন হচ্ছে ডিএফ লম্ব এই, ইজি লম্ব এডি আঁকি, তারপরে কি করব, বিই সিডি যোগ করি। ওকে, বিই ও সিডি যোগ করি। এবার প্রমাণটা দেখেন। প্রমাণ একটু বুঝতে হবে, না হলে প্রবলেম। ত্রিভুজ এডিই এর ক্ষেত্রফল কি হবে, ত্রিভুজ এডিই এর ক্ষেত্রফল, কেউ লিখেন না, একটু বোঝার চেষ্টা করেন। এডিই এর ক্ষেত্রফল দেখেন, আমি কিন্তু বলছিলাম লম্ব যার উপর সে ভূমি। তাহলে এই হচ্ছে ভূমি, আর ডিই হচ্ছে, ডিএফ হচ্ছে উচ্চতা। তাহলে হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা মানে কি, হাফ ইন্টু এই ইন্টু ডিএফ, এটা বলা যায় ঠিক না, হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। এই ত্রিভুজ এডিই এর ক্ষেত্রফল আরেক ভাবে কি বলা যায়, এটাও তো একটা লম্ব বা উচ্চতা, আর এটা হচ্ছে ভূমি। তাহলে এটা দিয়েও তো আমি বলতে পারি হাফ ইন্টু এডি ইন্টু জিই, বলা যায় না, হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। মানে ত্রিভুজ এডিই এর ক্ষেত্রফলকে আমি দুই ভাবে প্রেজেন্ট করলাম। তাহলে বলা যায় কি, হাফ ইন্টু এডি ইন্টু জিই। তাহলে এটা 1 নং সমীকরণ, এটা 2 নং সমীকরণ।
এবার ত্রিভুজ বিডিই এর ক্ষেত্রফল কি বলা যায়? ত্রিভুজ বিডিই, ওই যে আগের কনসেপ্ট, এই ত্রিভুজটা ভাবেন, বিডিই, এই ত্রিভুজের ক্ষেত্রফল, ভূমি কিন্তু বিডি, আর উচ্চতা কিন্তু এই যে বাহিরে চলে গেছে জিই, কারণ উচ্চতা মানেই হচ্ছে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকতে হবে, লম্ব থাকতে হবে। তাহলে এই ত্রিভুজের ভূমি হবে বিডি আর উচ্চতা হবে জিই। ওকে, কারণ একটা ত্রিভুজের উচ্চতাটা বাইরেও হতে পারে। তাহলে আমি কি বলতে পারি? হাফ ইন্টু বিডি ইন্টু জিই। এটা 3 নং সমীকরণ। ত্রিভুজ সিডিই এর ক্ষেত্রফল, সিডিই এর ক্ষেত্রফল দেখেন, এই যে এই ত্রিভুজ, উচ্চতাটা ডিই, ডিএফ, উচ্চতাটা কি ডিএফ আর ভূমি কি সিই। তাহলে হাফ ইন্টু সিই ইন্টু ডি এফ, এটা আমরা দিলাম 4 নং সমীকরণ। আশা করি ক্লিয়ার সবাই, এটুকু লিখেন সবাই প্লিজ, দ্রুত সবাই লিখেন। খুবই সিম্পল নাকি? লেখা কি শেষ? আচ্ছা, এবার দেখেন, আমরা যেটা করব, এই এডিই কে একবার বিডি দিয়ে ভাগ করব, এডিই কে সিডি দিয়ে ভাগ করব। ওকে, দেখেন এখানে যেহেতু ডিএফ ডিএফ সেম আছে, কাটতে পারবো। তাহলে একে আমরা 4 দিয়ে ভাগ করব, এখানে যেহেতু জি জি সেম আছে, 2 কে 3 দিয়ে ভাগ করব। তাহলে আমরা কি করব? 1 কে ভাগ দিব 4 দিয়ে একবার, আর 2 কে ভাগ দিব 3 দিয়ে একবার। আশা করি ওকে। হ্যাঁ, কেন ভাগ দেবো সেটা আমি আবারও বলছি। 1 কে যদি 4 দিয়ে ভাগ দিই, ডিএফ ডিএফ কাটা যাবে। 2 কে 3 দিয়ে ভাগ দিলে জি জি কাটা যাবে। ওকে, তাহলে ত্রিভুজ এডিই বাই 4 দিয়ে যদি ভাগ দেই, ত্রিভুজ সিডিই সমান, দেখেন এটা ভাগ এটা যদি হয়, দেখেন হাফ হাফ কাটা যায়, ডিএফ ডিএফ কাটা যায়, কি থাকে? এই বাই সি থাকে। তাহলে আমরা লিখতে পারি এই বাই সি, আমি কিন্তু একবারে লিখলাম। আর 2 কে যদি 3 দিয়ে ভাগ দেই, এডিই ভাগ বিডিই সমান, দেখেন হাফ হাফ কাটা যায়, জি জি কাটা যায়, ভাগ দিলে মানে কি কাটা যাবে না, আমি লিখছি না। হ্যাঁ, তাহলে এডি বাই বিডি থাকে, এডি বাই বিডি। ওকে, তাহলে আমি এইটুক মুছে দিই।
আচ্ছা, এখন খেয়াল করেন এইখান থেকে বা এখান থেকে লেখেন, সমস্যা নেই। ত্রিভুজ এডিই বাই ত্রিভুজ সিডিই মানে ত্রিভুজ বিডিই লেখা যায়। কেন লেখা যায় পরে বলছি। এই বাই সি। ত্রিভুজ এডিই আর ত্রিভুজ বিডি সিডিই আর বিডি সমান। এই যে কি বলছি, ত্রিভুজ বিডিই আর ত্রিভুজ সিডিই এরা সমান। কেন? কারণ আরেকটা উপপাদ্য আছে, সেটা হলো একই সমান্তরাল বাহু এবং একই যদি ভূমি হয়, তার ভিতরে দুইটা যদি ত্রিভুজ থাকে, ওই দুইটা ত্রিভুজের ক্ষেত্রফল সমান। খেয়াল করেন, বিডিই ত্রিভুজের ডি বাহু আর সিডিই ত্রিভুজের ডি বাহু একই বাহু না? তাহলে দুইটা ত্রিভুজের ভূমি দেখেন একই বাহু এবং একই সমান্তরাল রেখাদ্বয়ের মধ্যে দুইটা ত্রিভুজ অবস্থিত, তাহলে ওই দুইটা ত্রিভুজের ক্ষেত্রফল সমান। তাহলে ওই কথাটা আমি লিখে দিচ্ছি যে দুটি ত্রিভুজের ভূমি একই এবং ত্রিভুজ দুটি একই সমান্তরাল রেখাদ্বয়ের মধ্যে অবস্থিত হলে ত্রিভুজদ্বয়ের ক্ষেত্রফল সমান। ঠিক আছে? দুইটা ত্রিভুজ যদি একই ভূমিতে থাকে এবং একই সমান্তরাল রেখাদ্বয়ের মধ্যে থাকে, তাহলে এই দুইটা ত্রিভুজের ক্ষেত্রফল সমান হবে। এই জন্য ত্রিভুজ সিডিই আর ত্রিভুজ বিডিই সমান বলছি আমি। এখন দেখেন ত্রিভুজ বিডিই আর ত্রিভুজ এডিই বাই বিডি এর মান কত, এই যেখান থেকে এডি বাই বিডি, তাহলে এই মানটা বসাই। এডি বাই বিডি সমান এই বাই সি। এই যেটাই প্রমাণ করতে বলছে, লিখেন। আপনাদের কোনো কমেন্টে আমি আসলে দেখতে পাচ্ছি না, তো আপনাদের ওই যে বাসায় করতে হবে। হ্যাঁ, আর কোনো সমস্যা হলে আপনি আমাকে কল দিয়েন যদি কোনো প্রবলেম হয়। শেষ না? আচ্ছা, থ্যাংক ইউ।
দেব। আচ্ছা, এবার আমরা দেখব খুবই, তাহলে আমরা যেটা একটু আগে করলাম সেটা কিন্তু ইম্পর্টেন্ট। ওকে, এবার আমরা শিখব খুবই ইম্পর্টেন্ট আর একটা, সেটা হলো 37 বিসিএস আসছিল এই প্রশ্নটা, না 37 না, 6 নাম্বারটা। 40 বিসিএস আসছিল, অনেক সময় রিপিট হয় কিন্তু, এজন্য থিওরিগুলো একটু শেখা উচিত। ত্রিভুজ এবিসি এর ত্রিভুজ এবিসি এর একোণের সমদ্বিখণ্ডক এপি এপি বিসি কে সবাই লিখেন পি বিন্দুতে ছেদ করে, পি বিন্দুতে ছেদ করে প্রমাণ করতে বলছে বিপি ইস টু পিসি সমান বিআই ইস টু এসি, এটা প্রমাণ করতে বলছে। হ্যাঁ, আচ্ছা, তার মানে কি এরকম, বুঝতে পারলে সহজ, না বুঝতে পারলে কঠিন। একটা ত্রিভুজ এবিসি বলেই দিয়েছে এপি সমদ্বিখণ্ডক মানে একোণের মাঝখান দিয়ে ভাগ করে, সমদ্বিখণ্ডক মানে তাহলে এই কোণ আর এই কোণ হচ্ছে সমান, এটার অর্থ হচ্ছে এটা। প্রমাণ করতে বলছে বিপি ইস টু, মানে এটা নিয়ে এখন কাজ করছি তো সমদ্বিখণ্ডক, তাহলে এই ভর এই ভর, তাহলে তার মানে কি বিপি ইস টু পিসি সমান বিএ ইস টু এসি, এটা প্রমাণ করতে বলছে। আচ্ছা, আমরা যেটা করব অঙ্কন করব এখানে, অঙ্কন, কি অঙ্কনটা করব? অঙ্কনটা হবে আমরা এই বিন্দু দিয়ে একটা সমান্তরাল রেখা টানি, আর এটাকে যোগ করি। এপি এর সমান্তরাল করে আমরা ধরেন সি এম বা সি, হ্যাঁ সি এম একটা রেখা টানি। কি বলছি? এপি এর সমান্তরাল করে আমরা সি এম একটা রেখা টানি, আর বিএ কে এম পর্যন্ত বর্ধিত করি। ওকে, এটা হচ্ছে অঙ্কন। সি এম সমান্তরাল এপি টানি, বিএ কে এম পর্যন্ত বর্ধিত করি। এবার আমরা যেটা করব সেটা হলো প্রমাণ। দেখেন
যেহেতু এপি সমদ্বিখণ্ডক, তাহলে আমরা এই কোণ আর এই কোণ কিন্তু সমান বলতে পারি, ঠিক না? এখন কেউ লিখেন না প্লিজ। যেহেতু এপি সমদ্বিখণ্ডক, এই কোণ আর এই কোণ আমরা সমান বলতে পারি। তাহলে যেহেতু এপি সমদ্বিখণ্ডক, সুতরাং আমরা বলতেই পারি বিএপি কোণ সমান সিএপি কোণ, এটা আমরা বলতে পারি। ওকে, এখন দেখেন তো এই কোণ আর এই কোণ সমান কিনা। কেন? এটা যেহেতু সমান্তরাল আর এপি যে এসি যেহেতু ছেদক, তাহলে আমি কি বলতে পারি যেহেতু এপি সমান্তরাল সিএম এবং এসি ছেদক, সুতরাং পিএসসি কোণ সমান এসিএম কোণ বলা যায়। আবারও বলছি, এই দুইটা রেখা হচ্ছে সমান্তরাল, এটা হচ্ছে একটা ছেদক। আমরা জানি ছেদকের দুই পাশের কোণ একান্তর কোণ, আর একান্তর কোণ পরস্পর সমান। ওকে, এটা আমরা বলতে পারি। তাহলে এই কোণ সমান এই কোণ একান্তর কোণ। আবার এই কোণ আর এই কোণ অনুরূপ কোণ, অনুরূপ কোণ পরস্পর সমান। কেন অনুরূপ? দেখেন, এই দুইটা রেখা সমান্তরাল, এটা একটা ছেদক, ছেদকের একই পাশের কোণ
এবি ও এসি কে যথাক্রমে ই ও এফ বিন্দুতে ছেদ করে। প্রমাণ করতে বলছে বিডি ইস টু ডিসি সমান বিই ইস টু সিএফ, এটা প্রমাণ করতে বলছে। আমরা এই প্রমাণটা শিখব। একটু আগে যে দুইটা প্রমাণ আমরা শিখছি, ওই দুটো প্রমাণের আলোকেই আমরা একটু আগে যে প্রমাণ আমরা দুইটা শিখেছি, ওই দুটো প্রমাণই এখানে কাজে লাগবে আমাদের। কি বলছে দেখেন, আমরা একটা চিত্র আঁকি, প্রমাণটা একটু দেখি। চিত্র আঁকি, প্লিজ সবাই খেয়াল করেন, এখন লিখেন না কেউ, এখন কেউ লিখেন না। বলছে কি, ত্রিভুজ এবিসি এর এ কোণের সমদ্বিখণ্ডক একটা ত্রিভুজ এবিসি, বলছে এ কোণের সমদ্বিখণ্ডক বিসি কে ডি বিন্দুতে ছেদ করে। এ কোণের সমদ্বিখণ্ডক এই যে ডি বিন্দুতে ছেদ করে। সমদ্বিখণ্ডক না? আচ্ছা, তাহলে আমরা একটা কাজ করি, আমরা এখান থেকে কি লিখতে পারি? আমরা একটু আগে শিখছি কিনা যে সমদ্বিখণ্ডক যদি হয়, সমদ্বিখণ্ডক তাহলে অপর বাহুদ্বয়কে সমান অনুপাতে বিভক্ত করে। একটু আগে শিখছি আমরা, তাহলে কি আমরা এটা লিখতে পারি এবি বাই এসি সমান এডি বাই এবি বাই এসি সমান, দেখেন সমদ্বিখণ্ডক তো আপনারা দেখেন, এটা ট্রিক, এটা নিয়ে কথা বলছি আমি। তাহলে এটা নিয়ে যদি কথা বলি, তাহলে এটা নিয়ে আমার কোনো কাজ নাই। তাহলে অন্য কি থাকতেছে? এটা থাকতেছে, এটা থাকতেছে, এই অংশ আর এই অংশ থাকতেছে, এভাবে বুঝতে হয়। তাহলে এটা বাই এটা সমান এটা বাই এটা, তাহলে এবি বাই এসি সমান বিডি বাই সিডি, ঠিক না? আর এটা হচ্ছে প্রথম অংশের ব্যাখ্যা, হ্যাঁ। আর আরেকটা কথা কি বলছে, বিসি এর সমান্তরাল রেখাংশ, এই যে বিসি এর সমান্তরাল রেখাংশ কি সেটা এবি ও এসি কে যথাক্রমে ই ও এফ বিন্দুতে ছেদ করে। ই ও এফ বিন্দুতে ছেদ করে, তাহলে ওটা প্রমাণ করতে বলছে। আচ্ছা, এবার আমি বোঝার জন্য এই দাগটাকে মুছে দেই, বোঝার জন্য। এটা প্রথম থিওরিটা আমরা কি শিখছিলাম, একটা বাহুর যদি সমান্তরাল রেখা হয়, অন্য দুইটা বাহুকে সমান অনুপাতে ভাগ করে, মনে আছে? তাহলে ট্রিক বোঝার জন্য আপনি এই 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 রেখাটা নিয়ে ভাবেন। তাহলে বাকি কি থাকছে দেখেন তো, এই অংশ, এই অংশ, এই অংশ, এই অংশ। তাহলে আমরা কি লিখতে পারি, এই বাই বিই সমান এফ বাই সিএফ, ঠিক কিনা? তাহলে আমরা আগের মতো চলে যাই, এটা আর এটা। তার মানে এখানে বিষয় হলো, আগের যে দুইটা থিওরি আমরা শিখেছি, ওই দুইটা থিওরি এখানে অ্যাপ্লাই হয়েছে। একটা হচ্ছে সমদ্বিখণ্ডকের, আর একটা হচ্ছে এই বাহুর সমান্তরাল রেখার যে কনসেপ্টটা, এই দুইটা থিওরি এখানে কাজে লাগছে আমাদের। তাহলে আমরা একটা কাজ করি, আমরা এখানে একটা যোজন করি, এই প্লাস বিই বাই বিই সমান এফ প্লাস সিএফ বাই সিএফ। কি করলাম আমরা? যোজন করলাম, ঠিক আছে? যোজন মানে লব প্লাস হর বাই হর, লব প্লাস হর, জাস্ট উপরের অংশটা শুধু প্লাস করলাম, যোজন। তাহলে এই প্লাস বি মানে কি, এবি বাই বিই, এ প্লাস সিএফ মানে কি, এসি বাই সিএফ। ওকে, তাহলে এখান থেকে আমরা কি করতে পারি,
এই এসিটাকে আমরা এখানে নিয়ে আসি আর এই বিটাকে আমরা এখানে নিয়ে আসি, তাহলে এবি বাই এসি সমান বিই বাই সিএফ। ঠিক আছে, এটুকু লিখেন সবাই প্লিজ। প্রমাণ আমাদের শেষ, লিখেন। শেষ। ওকে, তাহলে এবি বাই এসি সমান বিডি বাই সিডি। আবার দেখেন এবি বাই এসি সমান বিই বাই সিএফ। তাহলে আমরা কি বলতে পারি? তাহলে আমরা বলতে পারি, সুতরাং দেখেন এবি বাই এসি সমান এটা আর এবি বাই এসি সমান এটা। তাহলে আমরা কি বলতে পারি? বিডি বাই সিডি সমান বিই বাই সিএফ। প্রমাণিত। ওকে, এটাই প্রমাণ করতে বলছে। এটা চাইলে আপনি অনুপাত দিয়ে লিখতে পারেন। তাহলে বিডি বাই সিডি, সরি, বিডি ইস টু সিডি সমান বিই ইস টু সিএফ। এটাই প্রমাণিত। আমরা আর একটা প্রমাণ দিয়ে শেষ করব। আচ্ছা, আরেকটা প্রমাণ দেখি আমরা। তাহলে এইগুলো আপনারা যেটা করবেন, অবশ্যই প্র্যাকটিস করতে হবে এবং আজকেই করতে হবে এটা। ওকে, প্র্যাকটিস। কিছু কিছু আছে যেগুলো আপনারা দেখলেই বুঝতে পারবেন, হ্যাঁ, সেটা করা আছে। সব তো আর আসলে ক্লাসে করানো সম্ভব না। আরেকটা দেখি আমরা, সেটা হলো ত্রিভুজ এবিসি এর বিসি বাহুস্থ যে কোনো বিন্দু এক্স এবং এক্স রেখাস্থ ও একটি বিন্দু,
এক্স রেখাস্থ ও একটি বিন্দু। প্রমাণ করতে হবে ত্রিভুজ এ ও বি ইস টু ত্রিভুজ এ ও সি সমান বি এক্স ইস টু এক্স সি। এটা প্রমাণ করতে হবে। ত্রিভুজ এ ও বি ইস টু ত্রিভুজ এ ও সি সমান বি এক্স ইস টু এক্স সি। ওকে, দেখেন সবাই, আমরা একটা চিত্র আঁকি তাহলে বুঝতে সুবিধা হবে। ধরেন এরকম একটা চিত্র, কি বলছে, ত্রিভুজ এবিসি এর এ বি সি। কেউ লিখেন না এখন, দেখেন ত্রিভুজ এবিসি এর বিসি বাহুস্থ যে কোনো বিন্দু এক্স। আচ্ছা, আমি ত্রিভুজটা এভাবে নেই, এবিসি, হ্যাঁ, বিসি বাহুর উপর যে কোনো বিন্দু এক্স। ওকে, যে কোনো বিন্দু এক্স। এরপরে কি বলছে, এক্স রেখাস্থ ও একটি বিন্দু। এক্স রেখার উপরে ও একটা বিন্দু, ধরে এটা ও একটা বিন্দু। প্রমাণ করতে বলছে ত্রিভুজ এ ও বি। তাহলে আমরা ত্রিভুজ এ ও বি এটা যোগ করি। এটা অঙ্কনের ভিতরে পড়বে না, কারণ এ ও বি প্রশ্নেই আছে। এ ও সি, এ ও সি সমান বি এক্স ইস টু এক্স সি। বি এক্স ইস টু এক্স, এটা প্রমাণ করতে বলছে। এখন দেখেন ত্রিভুজ এ ও বি এর, এ ও বি যেহেতু আছে, ত্রিভুজ এ ও বি, প্লিজ সবাই খেয়াল করেন, এ ও বি, এই যে এইটুকু আমরা কিভাবে পাবো, এইটুকু আমরা পাবো পুরো এ বি এক্স ত্রিভুজ থেকে যদি বিও এক্স কে বাদ দিয়ে দিই, তাহলে কিন্তু আমরা এটা পেয়ে যাব। আবার বলছি, এ ও বি কে আমরা কিভাবে পাবো, পুরো এ বি এক্স থেকে যদি বিও এক্স কে বাদ দিয়ে দিই, তাহলে আমরা এটা পাবো, ঠিক না? তাহলে আমরা একটা কাজ করি, অঙ্কন ও এম ও এন, এটা আমরা লম্ব অঙ্কন করি। এটা হচ্ছে অঙ্কন আমাদের, ও এম লম্ব বিসি এবং এ এন লম্ব বিসি টানি। প্রমাণ, আমরা কেন লম্ব টানলাম, কারণ ত্রিভুজ এ ও বি যেহেতু বলছে, ত্রিভুজ এ ও বি এর ক্ষেত্রফল কি, হাফ ইন্টু ভূমিগুণ উচ্চতাটা লাগবে, এই জন্য আমরা লম্বটা এঁকে নিয়েছি, কারণ লম্ব মানেই তো উচ্চতা। তাহলে ত্রিভুজ এ ও বি এর ক্ষেত্রফল কি, প্লিজ, ত্রিভুজ এ ও বি তো আমরা পাবো না। দেখেন ত্রিভুজ এ বি এক্স এর ক্ষেত্রফল কি হবে, আবার বলছি ত্রিভুজ এ বি এক্স এর ক্ষেত্রফল কি হবে, এ বি এক্স এর ক্ষেত্রফল সমান এ বি এক্স, এই যে ভূমি কিন্তু বি এক্স আর উচ্চতা কি এ এন, কারণ বলছিলাম যে একটা ত্রিভুজের উচ্চতাটা বাহিরেও হতে পারে। তাহলে কি হবে, হাফ ইন্টু বি এক্স ইন্টু এ এন, ঠিক না? ত্রিভুজ বিও এক্স এর ক্ষেত্রফল কি হবে, ত্রিভুজ বিও এক্স এর ক্ষেত্রফল হবে হাফ ইন্টু, এই যে ভূমি হচ্ছে বি এক্স আর উচ্চতা হচ্ছে ও এম। ওকে, বি এক্স ইন্টু ও এম। দেখেন আমরা যদি এই দুইটাকে বিয়োগ করি তাহলে কি হয়, দেখেন এ বি এক্স থেকে যদি বিও এক্স কে বাদ দিই, এই যে এ বি এক্স থেকে যদি বিও এক্স কে বাদ দিয়ে দিই, তাহলে আমরা এটা পাবো, ঠিক না? তাহলে ত্রিভুজ এ ও বি এর ক্ষেত্রফল বিয়োগ করি, এ ও বি এর ক্ষেত্রফল কি সেটা, এটা থেকে এটা যদি মাইনাস করি, তাহলে হাফ বি এক্স কমন যায়, ঠিক না? তাহলে এটা হবে এ এন মাইনাস ও এম। আশা করি ক্লিয়ার সবাই। এটা থেকে এটা যদি মাইনাস করি, হাফ বি এক্স আমরা কমন নিতে পারবো, তাহলে এ এন মাইনাস ও এম হবে। এবার কি করব, এও সি লাগবে। এও সি কে আমরা কিভাবে পাবো,
এ ও সি কে আমরা কিভাবে পাবো? দেখেন, পুরো এক্স সি থেকে যদি এক্স ও সি কে বাদ দিয়ে দিই তাহলে আমরা এ ও সি পেয়ে যাব। আবার বলছি, পুরো ত্রিভুজটা থেকে যদি এই ত্রিভুজটাকে বাদ দিয়ে দিই তাহলে আমরা এই ত্রিভুজটা পেয়ে যাব। তাহলে এসি এক্স এর ক্ষেত্রফল, ত্রিভুজ এসি এক্স সমান হাফ ইন্টু সি এক্স ইন্টু উচ্চতা এ এন, সিও এক্স হাফ ইন্টু সিও এক্স হাফ ইন্টু ভূমি হচ্ছে সি এক্স আর উচ্চতা ও এম। আমরা যদি মাইনাস করি তাহলে কি পাবো? ত্রিভুজ এ ও সি এর ক্ষেত্রফল পাবো। হাফ সি এক্স যদি কমন নেই, এ এন মাইনাস ও এম। সবাই একটু লিখেন প্লিজ, এটা আমাদের লাস্ট, এটা লিখেন তো সবাই। আশা করছি শেষ। তো আমরা যেটা করব, এই যে এটাকে এটা দিয়ে আমরা ভাগ দেব, কারণ প্রশ্নই আছে, প্রমাণই আছে ত্রিভুজ, কারণ প্রমাণই বলছে কি ত্রিভুজ এও বি ইস্টু ত্রিভুজ এও সি বের করতে বলছে। তাহলে আমরা এটাকে এটা দিয়ে ভাগ দিই, ত্রিভুজ এও বি এর ক্ষেত্রফল বাই ত্রিভুজ এও সি এর ক্ষেত্রফল সমান, এই যে এটাকে এটা দিয়ে ভাগ দিই কি হবে, হাফ বিএক্স ইন্টু এ এন মাইনাস ও এম। আচ্ছা, এটা মানে দেখা যাচ্ছে না, এটা হাফ বিএক্স ইন্টু এ এন মাইনাস ও এম, নিচে হবে হাফ ইন্টু এই যে এই অংশটা, হ্যাঁ, সি এক্স ইন্টু এ এন মাইনাস ও এম। তো এ দেখেন, এই হাফ হাফ কাটা যায়, এই অংশটা কাটা যায়, তাহলে কি থাকবে, ত্রিভুজ এও বি ইস্টু ত্রিভুজ এও সি সমান বিএক্স ইস্টু সি এক্স, এটাই প্রমাণ করতে বলছিল।
ওকে, তাহলে শীটে যেগুলো আছে মোটামুটি এগুলো করে ফেলেন, আর আমি যেগুলো করলাম এগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট, এগুলোকে প্রায়োরিটি দিয়ে আপনাকে হলে যেতে হবে। আজকে পর্যন্তই। আল্লাহ হাফেজ। ওকে, আল্লাহ হাফেজ।